হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। তো তোমরা সবাই হয়তো চিন্তা করছো স্ক্রিনে লেখাটি দেখে যে এটা কি হলো, আমরা তো এতদিন ম্যাথস পড়ছিলাম, হঠাৎ করে জিকে। না, আমি তোমাদের জিকে পড়াবো না। যেটা তোমাদের জন্য চিন্তাভাবনা চলছিল এবং যে কারণে আমি বেশ কিছুদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারিনি, সেটা হচ্ছে কি, আমি ভাবছিলাম সেটা হচ্ছে যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য, সেটা সিজিএল হোক, সিজিএসএল হোক, বা আরআরবি, এনটিপিসি হোক, বা স্টেটের এক্সাম তো আছেই, জিকে কিন্তু একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি টপিক। জিকে ভালোভাবে দখল না থাকলে কিন্তু তোমরা এখন যে কোনো এক্সাম চোখ বন্ধ করে ক্র্যাক করতে পারবে না। পার্সোনালি আমি বলছি, আমি যখন সিজিএল ক্র্যাক করি তখন কিন্তু 200 অঙ্ক এবং 200 ইংরাজি এই প্যাটার্নের মেন্স ছিল এবং সেখানে জিকের কোনো ভূমিকাই ছিল না। উইদাউট এনি নলেজ ইন জিকে আমি টিয়ার 1 এবং টিয়ার 2 ক্লিয়ার করি, ঠিক আছে। কিন্তু এখন সেটা হবে না। এখন তোমাদের সিজিএল, প্রিলিমস এবং মেন্স দুই জায়গাতেই সমানভাবে জিকের পার্সেন্টেজ দেওয়া হয়েছে এবং সেখানে জিকের ওয়েটেজ অনেক বেশি। এখন শুধু ম্যাথস করে তোমাদের কোনোভাবেই কোনো রকম এক্সাম ক্র্যাক করা সম্ভব নয় এবং সেই কারণেই আমার সঙ্গে কথা হলো সৈকত স্যারের। সৈকত স্যারকে বলে দিই, সৈকত স্যার হচ্ছে আমার ব্যাচমেট, যে আরআরবি এনটিপিসি ক্র্যাক করেছে, যে 3বার ডাব্লিউবিসিএস মেন্স ক্র্যাক করেছে এবং তার সঙ্গে এখন সে নিজস্ব জাস্ট কয়েকটি পার্সোনাল রিজনের জন্য সে এখন অ্যাজ এ টিচার, প্রাইমারি টিচার হিসাবে নিযুক্ত ঘরের সামনেই। ওকে, তো আমরা যেটা প্ল্যান করলাম যে তোমাদের জিকে কীভাবে ইমপ্রুভ করা যায়, তো সৈকত বলল যে এখন মেনলি তোমাদের এনটিপিসি এক্সাম একদম হাতের গোড়ায়, ঠিক আছে। তো এখন একদম জিকে একদম বেসিক থেকে ক্লাস করানো কোনোভাবেই সম্ভব নয়। তো 2026-এর এক্সাম দেবে তাদের জন্য আমরা নেক্সট মান্থ থেকে একদম বেসিক থেকে, কনস্টিটিউশন থেকে আরম্ভ করে, জিওগ্রাফি থেকে আরম্ভ করে প্রত্যেকটা টপিকের উপর, প্রত্যেকটা সাবজেক্টের ওপর আমরা বেসিক ক্লাস নিয়ে আসবো এবং তার জন্য তোমাদের একটা খসড়াও রেডি করা হয়েছে যে কীভাবে তোমাদের ক্লাসটা করাবে এবং কতগুলো ক্লাসে তোমাদের পুরো চ্যাপ্টারে পুরো সিলেবাস কমপ্লিট করানো হবে, ঠিক আছে। এখন তোমাদের যেটা করানো হচ্ছে সেটা হচ্ছে জিকে ম্যারাথন ক্লাস আপ টু 4th জুন। ওকে, আমরা জানি 5th জুন হচ্ছে আমাদের এক্সাম, তো 4th জুন অবধি তোমার জিকে ম্যারাথন ক্লাস করা হবে আমাদের এই চ্যানেলে। সঙ্গে থাকো, সৈকত স্যার তোমাদের খুব ভালো করে জিকে ম্যারাথনের ক্লাস করাবে এবং প্রত্যেকটা প্রশ্নের ওপর যে কটা অপশান আছে সেই অপশান নিয়ে আলোচনা করা হবে। তো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ধরনের ক্লাসগুলোকে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চলে আসি সৈকত স্যার প্রথম ক্লাসে কী করাচ্ছে দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আরপি ম্যাথ গুরুকুলে সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা চলে এসেছি জিকে ম্যারাথন ক্লাস নিয়ে। আমি সৈকত স্যার তোমাদের সঙ্গে রয়েছি জিকে ম্যারাথন ক্লাস 1-এ। জিকে ম্যারাথন ক্লাস কী জন্য আসা না, তোমরা জানো যে এনটিপিসি সিবিটি 1-এর ডেট ঘোষণা হয়ে গেছে, 5th আগস্ট থেকে 25শে আগস্ট অনুষ্ঠিত হবে। তাই আমরা 4th আগস্ট পর্যন্ত চালিয়ে যাব আমাদের এই জিকে ম্যারাথন ক্লাস। প্রতি একদিন ছাড়া রাত 8টায় অনুষ্ঠিত হবে এই ক্লাসটি। তোমরা এই ক্লাস কেউ মিস করবে না। শেষ মুহূর্তে তোমাদের জিকে প্রিপারেশানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ক্লাস। শুরু করার আগে যাদের নতুন এখানে আগমন তাদের বলি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যদের সঙ্গে শেয়ার করে নেবে যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পায়। চলো বেশি দেরি না করে শুরু করে দিই আমাদের জিকে স্পেশাল ম্যারাথন ক্লাসের প্রথম প্রশ্ন। দ্য কজ অফ হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ। এই হেপাটাইটিস এ রোগের উৎস বা কি থেকে এই রোগটি আসে সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ হচ্ছে হেপাটাইটিস এ। ওকে, তাহলে হেপাটাইটিস এ হচ্ছে কি না ভাইরাস ঘটিত রোগ। এখন দেখো এইটার সঙ্গে আমাদের এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে। দেখো হেপাটাইটিস এটা একটা ভাইরাস, এই ভাইরাসের নাম কি? এইচএভি ভাইরাস। এইচএভি ভাইরাস খুব ইম্পর্টেন্ট। হেপাটাইটিসের ভাইরাসের নাম হচ্ছে এইচএভি ভাইরাস। এটা কোথায় ইমপ্যাক্ট করে? ইমপ্যাক্ট করে লিভারে। লিভারকে আক্রান্ত করে। কাকে আক্রান্ত করে? লিভারকে। এবার দেখো এর সঙ্গে দেখতে হবে যে এই হেপাটাইটিসের জন্য একটা স্পেশাল ডে পালন করি আমরা। হেপাটাইটিসের জন্য একটা স্পেশাল ডে পালন করি আমরা। কি ডে না? হেপাটাইটিস নির্মূলকরণ ডে বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন করা হয় 28 জুলাই। 28 জুলাই। ক্লিয়ার? কে পালন করে? কাদের উদ্দেশ্যে পালন করা হয় না? হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু আছে এই জিনিসটা অনুষ্ঠিত করে। তাহলে এই হু সম্পর্কে আমাদের কিছু জেনে রাখতে হবে। হু কবে প্রতিষ্ঠিত হচ্ছে, ফর্মড কবে হচ্ছে?
1948 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এটা হচ্ছে কবে? 1948। কবে আরও স্পেসিফিক করে যদি বলি হচ্ছে 7th এপ্রিল। হু ফর্ম করছে, কোথায় ফর্ম করছে, এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা এসেছে, জেনেভা, জেনেভা সুইজারল্যান্ড। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে যে এই হুয়ের যিনি ডাইরেক্টর জেনারেল, ডিজি ডাইরেক্টর জেনারেল কে আছেন হুয়ে এই মুহূর্তে? হুয়ের এই মুহূর্তে ডাইরেক্টর জেনারেল হচ্ছে টেড্রাস অ্যাডহামস গ্যাব্রিয়াসেস। আমি লিখে দিচ্ছি, তুলে নেবে সবাই, নোট করবে কিন্তু অবশ্যই। টেড্রাস অ্যাডনম গ্যাব্রিয়াসেস। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন, হুইচ অর্গান ইন দ্য হিউম্যান বডি প্রডিউস বাইল জুস? বাইল মানে কি? পিত্তরস। পিত্তরস প্রডিউস করে আমাদের কোন অর্গান? পিত্তরস আসে কোথা থেকে? লিভার থেকে। লিভার মানে লিভার, লিভার থেকে কি পাই আমরা? পিত্তরস। আর কি কি পাই লিভার থেকে? প্রশ্ন আসতে পারে। লিভার থেকে আমরা পাই বিলিরুবিন। আর কি পাই? বিলিভারডিন। আর কি পাই? কোলেস্টেরল। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া দেখো এখানে আছে প্যানক্রিয়াস রয়েছে। প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয়, অগ্নাশয় থেকেও আমরা ঠিক একই রকম ভাবে কিছু জুস পাই। কি জুস পাই? আমরা পাই ইনসুলিন। আর কি পাই? গ্লুকাগন। ক্লিয়ার? বেশ, চলো নেক্সট প্রশ্ন। হাউ মেনি নন পার্মানেন্ট মেম্বার ডাজ দ্য ইউনাইটেড কাউন্সিল হ্যাভ? দেখো, ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জর এর দু রকমের মেম্বার রয়েছে। একটা রয়েছে পার্মানেন্ট মেম্বার, আর এটা হচ্ছে নন পার্মানেন্ট মেম্বার। দু রকমের মেম্বার রয়েছে। দেখো, পার্মানেন্ট মেম্বারের সংখ্যা কত? 5 জন। 5 জন পার্মানেন্ট মেম্বার। কারা কারা? ইউএসএ, ইউকে, রাশিয়া, চায়না আর ফ্রান্স। ক্লিয়ার? এবার দেখো, এই যে নন পার্মানেন্ট মেম্বার, এই মেম্বারের সংখ্যা হচ্ছে 10 জন। প্রতি 2 বছর অন্তর 10 জন করে নন পার্মানেন্ট মেম্বার নির্বাচিত হন। 10 জন। এবং এরা 2 বছরের জন্য, 2 বছরের জন্য নির্বাচিত হন। 2 বছরের জন্য। ক্লিয়ার? এবার দেখো, এই যে 10 জন নির্বাচিত হচ্ছে, এরা কিন্তু হচ্ছে 2 বছর পর আবার এদের পদ অপসারণ হবে, নতুন করে 10 জন আবার নির্বাচিত হবে। আজ পর্যন্ত ভারত আজ পর্যন্ত এই নন পার্মানেন্ট মেম্বার হিসাবে 8 বার পদ পেয়েছে। 8 বার পদ পেয়েছে। ক্লিয়ার? 8 টাইমস ভারত হচ্ছে ইউনাইটেড নেশনস এর নন পার্মানেন্ট মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছে। ঠিক আছে? এবার দেখো, এই যে ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স কোথায়? ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। হেডকোয়ার্টার কোথায়? না, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। ক্লিয়ার? আচ্ছা, এখানকার ইউনাইটেড নেশনসে এই মুহূর্তে যিনি হেডকোয়ার্টার্সের প্রধান বা ডাইরেক্টর জেনারেল রয়েছেন, ডিজি রয়েছেন বা মহাসচিব রয়েছেন, তিনি কে? তার নামটা কি? তার নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরাস। অ্যান্তোনিও গুতেরাস। ক্লিয়ার?
বেশ, আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যখন ইউনাইটেড নেশনস চালু হচ্ছে সেই সময় যিনি ভারতীয় হিসাবে সই করেছিলেন ইউনাইটেড নেশনসে তার নাম কি? তার নাম হচ্ছে স্যার রামস্বামী মুদালিয়র। স্যার রামস্বামী মুদালিয়র। ইনি হচ্ছেন, যখন সনদ তৈরি হয় ইউনাইটেড নেশনসের তখনকার সদস্য এবং তিনি ভারতীয় হিসাবে এই সনদে সই করেছিলেন। ভারতীয় হিসাবে সনদে সই করেন। ভারতীয় হিসাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সনদে সই করেন। ক্লিয়ার? বেশ, চলো নেক্সট প্রশ্ন। When did the RTI Act comes into effect? RTI Act কবে কার্যকর হচ্ছে? comes into effect, RTI Act কার্যকর হচ্ছে 12th অক্টোবর। তাহলে অপশান ডি, অক্টোবর 2005। কবে? 12th অক্টোবর। ক্লিয়ার? 12th অক্টোবর 2005 এটি কার্যকর হচ্ছে। রাইট টু ইনফরমেশন 2005। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে কি, রাইট টু ইনফরমেশন আরটিআই, এটি দেখো, এটি হচ্ছে সংবিধানের 19 আর্টিকেল নাম্বার 19A। কি আছে জানো? আর্টিকেল নাম্বার 19 এতে আছে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এইটিকে উল্লেখ করে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আর্টিকেল নাম্বার 19(1). তো এই 19(1) এর পদক্ষেপ হিসাবে যাচ্ছে আরটিআই অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন কালেক্ট করার অধিকার আমাদের প্রত্যেকের আছে এবং সেটার উপর বেস করেই যাচ্ছে আরটিআই অ্যাক্ট কার্যকর করা হয়েছিল 2005 সালের 12ই অক্টোবর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, When was the first nuclear power plant set up? প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় সেট আপ করা হচ্ছে? উত্তর হচ্ছে তারাপুর। কোথায় অবস্থিত তারাপুর অবস্থিত মহারাষ্ট্র। ক্লিয়ার? এবার দেখো বাকি চারটে অপশনও দেখে নিই আমরা। কাকড়াপাড়া কোথায় অবস্থিত? গুজরাট। কৈগা কোথাকার? কৈগা কর্ণাটক। আর কালপক্কম কোথাকার? কালপক্কম তামিলনাড়ু। ক্লিয়ার? এবার দেখো এই তারাপুর মহারাষ্ট্রে, এটা কবে তৈরি হচ্ছে? তারাপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন সব থেকে প্রাচীন বললাম 1969 তারাপুর। বাকিগুলো একটু জেনে নিই আমরা। কাকড়াপাড়া কবে তৈরি হয়েছে? কাকড়াপাড়া তৈরি হয়েছে 1993। কৈগা কবে তৈরি হচ্ছে? কর্ণাটকে, এটি 2000 সালে তৈরি হচ্ছে। আর কালপক্কম তামিলনাড়ু কালপক্কমে কবে তৈরি হচ্ছে? এটি তৈরি হচ্ছে 1984 সালে। ক্লিয়ার? এছাড়া এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এই যে প্রথম আমাদের তৈরি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট তারাপুর বললাম, এই তারাপুর প্ল্যান্ট কিন্তু শুধু ভারতের সহযোগিতা তৈরি হয়নি। কার সহযোগিতা ছিল? না, ভারত ছিল, আমেরিকা ছিল, ইউএসএ, আর কে ছিল? আর ছিল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এদের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। বর্তমানে ভারতের এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে ফিফথ লার্জেস্ট সোর্স অফ ইলেকট্রিসিটি। ফিফথ লার্জেস্ট সোর্স
অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, যদি এবার এখানে প্রশ্ন আসতে হবে যে প্রথম তাহলে কোনটা, প্রথম হচ্ছে কোল, তাপবিদ্যুৎ কেন্দ্র, সব থেকে বেশি ইলেকট্রিসিটির সোর্স আমাদের দেশে। বেশ, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্তমানে আমাদের দেশে পাওয়ার প্ল্যান্টের সংখ্যা কতগুলো জানো? 22টি। টোটাল হচ্ছে 22টি পাওয়ার প্ল্যান্ট রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। 22টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই মুহূর্তে আমাদের দেশে রয়েছে। এবার দেখো এই যে ক্যাপাসিটি যদি দেখি, বর্তমানে সব থেকে বড় পাওয়ার প্ল্যান্ট, এটা প্রশ্ন আসতে পারে, সব থেকে বড় পাওয়ার প্ল্যান্ট ভারতবর্ষে এই মুহূর্তে বড় পাওয়ার প্ল্যান্ট কোনটা? সেটা হচ্ছে কুদানকুলাম। কুদানকুলাম কোথায় অবস্থিত? তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম সব থেকে বড় এই মুহূর্তে পাওয়ার প্ল্যান্ট ভারতবর্ষে, যেটা প্রায় 2000 মেগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার তৈরি করে। ওকে, নেক্সট প্রশ্ন, হু লঞ্চড দ্য সুকন্যা সমৃদ্ধি যোজনা? সুকন্যা সমৃদ্ধি যোজনা কে চালু করেছিলেন? সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছিলেন নরেন্দ্র মোদী। ওকে, নরেন্দ্র মোদী। সুকন্যা সমৃদ্ধি যোজনা কবে চালু হয়েছিল? 22 জানুয়ারি 2015। 2015 সালের 22শে জানুয়ারি সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হচ্ছে। বর্তমানে ইন্টারেস্ট রেট কত জানো? সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট কত? 8.2%। ওকে, আচ্ছা, এটা কি উদ্দেশ্যে দেওয়া চালু হয় বা কাদের জন্য? না, 0 থেকে 18 বছর বা 10 বছর বলা ভালো, 0 থেকে 10 বছর বয়সী কন্যাদের জন্য চালু করা যায়। তবে এই অ্যাকাউন্ট চালু করার পর সহজে কেউ টাকা তুলতে পারে না। কন্যার বয়স 21 বছর হলে তবে এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। 21 বছর হলে টাকা তোলা যায়। ওকে, বেশ, চলো পরের প্রশ্ন। When was আকবর become the emperor? আকবর কবে সিংহাসনে বসেছিলেন? আকবর সিংহাসনে বসেন 1556 খ্রিস্টাব্দে। তিনি হচ্ছেন কি? থার্ড মুঘল এম্পেরিয়র। থার্ড মুঘল এম্পেরার। ওকে, এখন দেখো এর সঙ্গে আমাদের বেশ কিছু জিনিস জড়িয়ে রয়েছে। শুধু আকবরের কবে সিংহাসনে বসেছে তা নয়, আকবর কবে থেকে কবে পর্যন্ত সিংহাসনে বসেছেন। 1556 খ্রিস্টাব্দ থেকে 1606 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে বসেন। এবার দেখো তিনি যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দিন ই ইলাহি। জানো এটা একটা স্পেশাল ধর্ম সেই মুহূর্তে বা সেই সময়কার একটা বিশেষ রিলিজিয়াস মুভমেন্ট বলা যেতে পারে। তো এইটা তিনি শুরু করেছিলেন, দিন ই ইলাহি। ওকে, কবে শুরু করেছিলেন? না 1582, 1582 খ্রিস্টাব্দে দিন ই ইলাহি চালু করেন তিনি। ওকে, তার আমলে হয়েছিল কি? সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, ব্যাটেল অফ সেকেন্ড পানিপথ, সেকেন্ড পানিপথের যুদ্ধ হয়েছিল। ওকে, কবে হয়েছিল জানো? 1556, মানে যে বছর আকবর সিংহাসনে বসছে সেই বছরই হয় 1556 সেকেন্ড পানিপথের যুদ্ধ। কার মধ্যে হয়েছিল? না সেই সময় হয়েছিল হিমু আর আকবরের সেনাবাহিনীর মধ্যে হয়েছিল সেকেন্ড পানিপথের যুদ্ধ। ক্লিয়ার?
তার আমলে নবরত্ন উপস্থিত ছিলেন। নবরত্নের নাম শুনেছো? নবরত্ন, এটা আরও একবার পাবে, আগে গুপ্ত যুগেও পাবে নবরত্ন প্রসঙ্গ। আকবরের আমলে নবরত্ন ছিল, তাদের মধ্যে 4 জন খুব ইম্পর্টেন্ট ছিলেন। একজন হচ্ছে টোডারমল, ওকে। আচ্ছা, 2 নম্বর যিনি ছিলেন খুব গুরুত্বপূর্ণ, বীরবল। ক্লিয়ার? বীরবলের আরেকটা নাম ছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, মহেশ দাস। ওকে, বেশ। 3 নম্বর গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে তানসেন। তানসেনের একটা নাম ছিল রামতনু পান্ডে। ওকে, আচ্ছা, আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আবুল ফজল। কেন গুরুত্বপূর্ণ? না, তিনি একটা বিশেষ বই লিখেছিলেন, তার নাম কি? আইন-ই-আকবরী। ওকে, এছাড়া দেখো আকবরের সমাধি কোথায় পাওয়া যায়? আকবরের সমাধি কোথায় ছিল জানো? সমাধি সিকান্দারা। ওকে, এছাড়া দেখো আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। আকবর কি কি জিনিস তৈরি করে গেছেন, কি কি তার সৌধ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ দেখো কয়েকটা জিনিস, সেটা হচ্ছে আগ্রা ফোর্ট, এছাড়া ছিল ফতেপুর সিক্রি, আর কি ছিল? আর ছিল বুলন্দ দরওয়াজা। ওকে, এছাড়া আর কি ছিল? দেওয়ানি আম, দেওয়ানি খাস, দেওয়ানি খাস। ওকে, এগুলো ছিল। তো এখান থেকে অনেক কিছু প্রশ্ন কিন্তু আসতে পারে, এগুলো একটু নজর দেবে সবাই। চলো নেক্সট প্রশ্ন। When was revolt 1857 finally suppressed by British? কবে 1857 মহাবিদ্রোহ বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেওয়া হয় বা জয়লাভ করে ব্রিটিশরা, যাই হলো সেটা কবে হয়েছিল? না 1859, 1859 সালে এইটি বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেওয়া হয়। কবে শুরু হয়েছিল? না 10th মে। স্টার্ট হয়েছিল কবে? 10th মে 1857, 10th মে 1857। ওকে, প্রথম যিনি শহীদ হয়েছিলেন তার নাম জানো? মঙ্গল পান্ডে, প্রথম শহীদ, ফার্স্ট শহীদ। ওকে, আচ্ছা, এই যে রিভল্ট কোথায় শুরু হচ্ছে? প্রথম রিভল্ট কোথায় শুরু হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিরাটে প্রথম এই সিপাহী বিদ্রোহের সূচনা হয়, মিরাট। ওকে, এছাড়া দেখো এই যখন মহাবিদ্রোহ হয় তখন সেই সময় কে গভর্নর ছিলেন? সেই সময় গভর্নর ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তিনি কে ছিলেন এই সময় গভর্নর জেনারেল? তার নাম হচ্ছে, সবাই আমরা জানি, লর্ড ক্যানিং। ওকে, লর্ড ক্যানিং ছিলেন সেই সময়কার গভর্নর জেনারেল। এই বিদ্রোহকে বলা হয়, সেই সময় ব্রিটিশরা বলতেন ডেভিলস উইন্ড। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ডেভিলস উইন্ড। ওকে, সিপাহী বিদ্রোহের অপর নাম ডেভিলস উইন্ড।
চলো নেক্সট প্রশ্ন। হুইচ ব্রাঞ্চ অফ ফিজিক্স ডিল উইথ প্রপার্টিস অফ ফ্লুইড অ্যান্ড রেস্ট? ফ্লুইড নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। হাইড্রোস্ট্যাটিক্স। এবার দেখো এই যে বাকি চারটে রয়েছে সেইগুলো কি কি সেইগুলো একটু আমরা জেনে নিই। লাইট নিয়ে যখন আলোচনা করব তাকে বলবো হচ্ছে অপটিক্স। লাইট নিয়ে বা আলো, লাইট নিয়ে আলোচনা করলে সেটাকে বলবো অপটিক্স। আচ্ছা, থার্মোডাইনামিক সেটা কাকে বলবো? থার্মোডাইনামিক আছে যখন আমরা হিট, কাকে নিয়ে আলোচনা করব? যদি আমরা আলোচনা করি ওয়ার্ক, যদি আমরা আলোচনা করি টেম্পারেচার, যদি আমরা আলোচনা করি এনার্জি, এইগুলোকে নিয়ে যখন আলোচনা করব সেটাকে বলবো থার্মোডাইনামিক্স। আর অ্যাস্ট্রোফিজিক্স কাকে বলবো? না স্টার মানে নক্ষত্র, গ্রহ, নক্ষত্র মণ্ডলী, ধূমকেতু, এই সমস্ত জিনিসের জন্ম, এদের জীবনচক্র, এই সমস্ত জিনিস নিয়ে যখন আমরা আলোচনা করবো, মহাকাশ নিয়ে যখন আলোচনা করব তাকে বলবো অ্যাস্ট্রোফিজিক্স। ওকে, চলো নেক্সট প্রশ্ন। হোয়েন ডিড দ্য সাইমন কমিশন অ্যারাইভড ইন ইন্ডিয়া? কবে সাইমন কমিশন ভারতবর্ষে আসছে? আচ্ছা, এটার উত্তর আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে 1927 সাল। 1927 সালে সাইমন কমিশন ভারতে আসছে। এখন এই যে সাইমন কমিশন, এদের মেম্বার কত ছিল? কতজন সদস্য ছিল জানো? মেম্বার ছিল 7 জন। এই কমিশনের একটা নাম ছিল, কেউ কি জানো? নাম হচ্ছে হোয়াইট কমিশন। কেন হোয়াইট কমিশন? কারণ এই কমিশনে কোনো ভারতীয়র অবস্থান বা ভূমিকা ছিল না, কোনো ভারতীয় ছিলেন না এই মেম্বারদের মধ্যে, সবটাই ছিল বিদেশি মানে ইংল্যান্ডের লোক। তাই সবাই সাদা চামড়ার লোক ছিল বলে এর নাম ছিল হোয়াইট কমিশন। কেন এই কমিশন আসে? না, এর কারণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা গভর্নমেন্ট ইন্ডিয়ান অ্যাক্ট 1919, 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট বা মন্টেগু-চেমসফোর্ড আইন। মন্টেগু-চেমসফোর্ড আইন, সরি, এই আইন কতটা ঠিকঠাকভাবে কার্যকর হয়েছে কি হয়নি সেইগুলো দেখার জন্যই এই সাইমন কমিশনকে পাঠানো হয়েছিল। যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসলো তখন হচ্ছে ভারতবর্ষে বিরাট প্রতিবাদ হলো, কারণ যেহেতু ভারতীয়রা নেই তাহলে ভারতবর্ষের আইন কানুন কি হচ্ছে, কিভাবে চলছে সেটা দেখার মতন কেউ নেই। তাই বাধ্য হয়ে এই আইনটাকে বিরুদ্ধে মানুষ আন্দোলন করে। এবং এই সময় যে আন্দোলন হয়েছিল, একটা 1928 সালে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে মার খান, কে মার খান জানো? তিনি হচ্ছেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় তিনি এই আন্দোলনে পুলিশের হাতে মার খান এবং 1928 সালে তিনি মৃত্যুবরণ করেন এই সাইমন কমিশনের প্রতিবাদে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসে তখন ভারতবর্ষের ভাইসরয় কে? তিনি হচ্ছেন লর্ড আরউইন। ওকে, নেক্সট। In which year the Women Transforming Indian Award started by নীতি আয়োগ? নীতি আয়োগ কবে ওমেন ট্রান্সফর্মিং অ্যাওয়ার্ড চালু করছে? উত্তর হচ্ছে 2016 সালে। কবে? 2016 সালে। এখন 2016 সালে এই যে ট্রান্সফর্মিং ইন্ডিয়া চালু করছে নীতি আয়োগ, কি উদ্দেশ্যে? না ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন
কি ইমপ্রুভমেন্ট করছে, ওমেনদের কি ভূমিকা ভারতবর্ষের ক্ষেত্রে, তার জন্য এই অ্যাওয়ার্ডগুলো চালু করে নীতি আয়োগ। এই নীতি আয়োগ এরা কারা? নীতি আয়োগ এরা কারা? নীতি আয়োগ হচ্ছে আগেকার দিনে যে আমাদের প্ল্যানিং কমিশন ছিল তারই বিকল্প একটা জায়গা বা বিকল্প একটা সংস্থা, পরিকল্পনা কমিশন। আগেকার দিনে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন কাজকর্ম পরিচালনার জন্য 5 বছর অন্তর এই পরিকল্পনা কমিশন গঠন করা হতো। তো সেই পরিকল্পনা 5 বছর যে পরিকল্পনা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটা পরিকল্পনা কমিশনের মধ্য দিয়েই পাস হতো। সেইটা পরবর্তীকালে এনডিএ সরকার আসার পর 2014 সালে এই কমিশন তুলে দেন এবং 2015 সালের 1 জানুয়ারি 2015 গঠিত হয় নীতি আয়োগ। একই কাজ করে। এর চেয়ারম্যানকে না, এর চেয়ারম্যান হচ্ছেন চেয়ারম্যান পিএম, প্রাইম মিনিস্টার, মানে বর্তমান নরেন্দ্র মোদী হচ্ছেন নীতি আয়োগের চেয়ারম্যান। ওকে, পরের প্রশ্ন। When was the Hindustan Republic Association formed? কবে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন গঠন করা হচ্ছে? উত্তর হচ্ছে 1924 সালে। 1924 সালে গঠন করা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। কে তৈরি করছেন? যা এর সঙ্গে যার নাম জড়িত তার নাম আছে চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ। পরবর্তীকালে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের নাম একটু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে কি নাম হচ্ছে না হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। এই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন তৈরি করছেন কে? তার নাম হচ্ছে ভগৎ সিং। ওকে, চলো নেক্সট। When আচ্ছা নেক্সট। The first national flag of India is said to have hoisted at dash in 1906. 1906 সালে প্রথম আমাদের যে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে সেটা কোথায়? সেটার উত্তর হচ্ছে কলকাতা। কলকাতাতে আমাদের প্রথম জাতীয় পতাকার উত্তোলন করা হয়। কোথায় হচ্ছে? কলকাতা। তার উত্তর হচ্ছে আমার আগেরটা, কলকাতা। কলকাতার কোথায়? কলকাতার যেখানে এই জাতীয় পতাকা উত্তোলন করা হয় তার নাম হচ্ছে পার্সি বাগান। পার্সি বাগান। ওকে, পার্সি বাগান স্কোয়ার। এবার দেখো, এই যে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছেন 1906 সালের 7 আগস্ট। কবে? এটা কলকাতা হয়ে গেল। আর কবে? 7 আগস্ট। ওকে, এই যে যখন পতাকা উত্তোলন হচ্ছে এর 3টে কালার ছিল। ওপরে ছিল রেড, মাঝখানে ছিল ইয়েলো, মাঝখানে ছিল ইয়েলো, আর নিচে ছিল একদম তলায় সেটা হচ্ছে গ্রিন। এই 3টে কালারে প্রথম আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওকে, এরপর দ্বিতীয়বারের জন্য সেকেন্ড ফ্ল্যাগ তোলা হয়েছিল 1907 সালে। 1906 সালে এটা হলো। এরপর হচ্ছে 1907 সেকেন্ড টাইম। এবং এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রথম বিদেশের মাটিতে প্রথম ভারতের পতাকা উত্তোলন হচ্ছে 1907 সালে। সেকেন্ড টাইম কে করছে না মাদাম কামা। কোথায় করছে? স্টুটগার্ট।
স্টুটগার্ডে, সেটা কোথায় জানো? জার্মানিতে। জার্মানির স্টুটগার্ডে মাদাম কামা সেকেন্ড টাইম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছে। এবং আরেকটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, ভারতের প্রথম জাতীয় পতাকা বিদেশে উত্তোলন করা হয় কবে? 1907 সালে। এবং এটাও আসতে পারে যে প্রথম কোন বিদেশিনী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে, তার নাম হচ্ছে মাদাম কামা। ওকে, ক্লিয়ার? বেশ, এরপরে দেখো আরেকবার জাতীয় পতাকা উত্তোলনের থার্ড টাইম করা হয়েছিল 1917 সালে। থার্ড টাইম প্রশ্ন আসতেই পারে, থার্ড টাইম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? সেটা হচ্ছে 1917 সালে। ক্লিয়ার? আর ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হচ্ছে পুরোপুরি ভারতের সংবিধানে গৃহীত হচ্ছে কবে জানো? 22 জুলাই, 22 জুলাই 1947 আমাদের দেশের জাতীয় পতাকাকে আমরা গৃহীত করছি। কে গৃহীত করছে? কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সংবিধান সভা গৃহীত করছে। ন্যাশনাল ফ্ল্যাগ 22 জুলাই 1947 সালে সংবিধান সভা গৃহীত করে বা গ্রহণ করে। ক্লিয়ার? এখান থেকে সমস্ত প্রশ্ন তুমি পেয়ে যাবে। নেক্সট, অ্যাজ পার নভেম্বর 2020 হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ মেম্বারশিপ ইন দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন? 2020 ভিত্তিতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য সংখ্যা ছিল 164। তবে মনে রাখবে অ্যাট প্রেজেন্ট এর সদস্য সংখ্যা 166। কত? 166 জন। ক্লিয়ার? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এ সম্পর্কে আমরা কিছু জানতে হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স কোথায়? হেডকোয়ার্টার্স জানো? জেনেভা, সুইজারল্যান্ড। আচ্ছা, কবে তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার? ফরমেশন কবে আছে? ফর্মড 1995। আগে ছিল গ্যাট, 1948 গ্যাট তৈরি হয়েছিল, GATT 1948। ওকে, বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যিনি ডাইরেক্টর তার নাম হচ্ছে নাগোজি অকঞ্জো ইভেলা। নাগোজি অকেঞ্জো ইনি হচ্ছেন ডাইরেক্টর জেনারেল, ডিজি অফ WTO। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নাগোজি অকেঞ্জো ইভেলা। ক্লিয়ার? যদি ডাউট থাকে জিজ্ঞাসা করবে। ওকে, নেক্সট প্রশ্ন, The main focus of 5 years plan was on the first 5 year plans. প্রথম 5 years plans এর যেটা আমার উপর গুরুত্ব দিই সেটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরের উপর আমরা জোর দিয়েছিলাম। কিসের উপর জোর দিয়েছিলাম? এগ্রিকালচারাল সেক্টরের উপর। এখন দেখো এই যে ফার্স্ট 5 year প্ল্যান, এটা 5 year প্ল্যান কবে থেকে চালু হচ্ছে? 1951 থেকে 1956 এই সময় আমাদের ফার্স্ট 5 year প্ল্যান চালু হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট 5 year প্ল্যান চালু হচ্ছে। এবার দেখো এই 5 year প্ল্যান, যে ফার্স্ট 5 year প্ল্যান চালু হলো, এই 5 year প্ল্যানের মডেলটা কি ছিল? কোন মডেলের ওপর ভিত্তি করে আমাদের ফার্স্ট 5 year প্ল্যান চালু হয়? সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তার নাম হচ্ছে হ্যারোড ডোমার মডেল। হ্যারোড ডোমার মডেল। ওকে, এই সময় প্রেসিডেন্ট কে ছিলেন? প্রাইম মিনিস্টার কে ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু।
এবং তিনিই ছিলেন প্ল্যানিং কমিশনের প্রেসিডেন্ট। জওহরলাল নেহেরু, তিনি ছিলেন প্ল্যানিং কমিশনের প্রেসিডেন্ট অফ প্ল্যানিং কমিশন। ওকে, বেশ, পরের প্রশ্ন। দ্য পিএইচ রেঞ্জ অফ এ হিউম্যান বডি ইজ, মানব শরীরের পিএইচ এর ভ্যালু কত? মানব শরীরের পিএইচ এর ভ্যালু কত? এটার উত্তর হচ্ছে 7.35 থেকে 7.45। অপশান 4, 4 নম্বর অপশান হচ্ছে আমাদের উত্তর। ওকে, এখন পিএইচটা কি? পিএইচ কি জানতে হবে? পিএইচ হচ্ছে হাইড্রোজেনের একটা সম্ভাবনা, এটা হচ্ছে লেভেল অফ হাইড্রোজেন, লেভেল অফ হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেনের সম্ভাবনা মানে একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্বের উপর বেস করে এখানে অ্যাসিড, ক্ষার এইগুলোর পরিমাণ, মানে তিনটে জিনিস আমরা এখানে পাবো। অ্যাসিড পাবো, নিউট্রাল পাবো, আর হচ্ছে অ্যালকালাইন পাবো। এই তিনটে উপাদান। অ্যাসিড কোথায় পাবো না, যদি আমার স্কেলে মানটা যদি 7-এর বেশি হয়, 7-এর কম হয়, তাহলে তাকে বলবো অ্যাসিড। যদি 7-এর বেশি হয় তাকে বলবো অ্যালকালাইন, আর যদি 7 হয় তাকে বলবো নিউট্রাল। এই স্কেলটা মানে পিএইচ একটা যে স্কেল, এই স্কেলের মান হচ্ছে 0 থেকে 14। এই স্কেলের মধ্যে হচ্ছে আমার তিনটে ভাগ পাই, একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে নিউট্রন, আর হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে অ্যালকালাইন। এই তিনটে উপাদান আমরা পাবো। রেন ড্রপ আমরা অনেক সময় বলি না, অ্যাসিড রেন বা অম্ল বৃষ্টি বলি, অনেক সময় কোথায় উল্লেখ করি অম্ল বৃষ্টি। অম্ল বৃষ্টি মানে কি, যদি বাতাসের থেকে যে জলীয় বাষ্প জমে মেঘ হয় এবং সেই মেঘ থেকে যখন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণ যদি হয় 5.6, মানে পিএইচ স্কেলের আম্লকত্ব বা পিএইচের মান, পিএইচের মান যদি 5.6 হয় তাহলে তাকে বলবো অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন। ওকে, নেক্সট প্রশ্ন। দ্য পিস্টিল ইন দ্য ফ্লাওয়ার ইজ ড্যাশ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। মানে এইখান দিয়ে কি হয়, আমাদের ফুলের মধ্যে আমরা সাধারণত একটা উপাদান দেখি, যে উপাদানে কি হয় না, যে উপাদানের উপর বেস করে ফুল থেকে পরাগ সংযোগ ঘটে বা সেখান থেকে হচ্ছে নতুন ফুলের সৃষ্টি হয়, সেই জিনিসটা মানে পিস্টিল মানে হচ্ছে ফুলের স্ত্রী প্রজনন অংশ, ফুলের স্ত্রী প্রজনন অংশ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ইউআরএল কথার অর্থ কি? ইউআরএল কথার অর্থ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেশন, ইউনিফর্ম রিসোর্স লোকেশন বা লোকেটর। অপশান এ। ওকে, এবার দেখো এই ইউনিফর্ম রিসোর্স লোকেটর আমরা সবাই জানি, যে কোনো ওয়েবসাইটে যখন আমরা অ্যাড্রেস দিই তখন দেখবে ওপরে HTTP দিয়ে আমরা একটা অ্যাড্রেস লিখি, সেটাই হচ্ছে ইউআরএল বা ওয়েব ঠিকানা। তাহলে ইউআরএল মানে কি হচ্ছে, এটা হচ্ছে ওয়েব ঠিকানা। এই জিনিসটা শুরু হচ্ছে কবে থেকে জানো? 1994, 1994 সালে প্রথম এই ইউআরএল এর ভাবনা বা কার্যকারিতা শুরু হচ্ছে 1994 সাল থেকে। নেক্সট প্রশ্ন। ইন হুইচ স্টেট ইজ দ্য গান্ধী সাগর ড্যাম কনস্ট্রাক্টেড? গান্ধী সাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত? গান্ধী সাগর ড্যাম অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে।
ওকে, এখন দেখো এই গান্ধীসাগর ড্যাম কোথায় অবস্থিত বা কার উপর অবস্থিত? এটা হচ্ছে চম্বল নদীর উপর অবস্থিত। চম্বল রিভার। দেখো এই চম্বল রিভারের সঙ্গে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন জড়িয়ে রয়েছে। প্রথম প্রশ্ন, চম্বল রিভারের একটা নাম আছে, প্রাচীন নাম আছে, তার নাম কি? চম্রণ্যবতী নদী। কি নাম? চম্রণ্যবতী নদী। ওকে, নেক্সট যেটা আসতে পারে এখান থেকে প্রশ্ন, এই চম্বল রিভার কোথা থেকে উৎপত্তি হয়েছে? উৎপত্তি স্থল সেটা হচ্ছে মৌ ভান্ডার। মৌ ভান্ডার থেকে চম্বল নদীর উৎপত্তি। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন আছে, খোয়াই বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। এটা কোন নদীর তীরে দেখা যায় বা কোন নদীর পাড়ে দেখা যায়? সেটা হচ্ছে চম্বল রিভার। ওকে, এই চম্বল রিভার দেখো দুটো রাজ্যের সীমানা, একটা হচ্ছে মধ্যপ্রদেশ মানে এমপি, আর মাঝখান দিয়ে বয়ে গেছে, আর হচ্ছে রাজস্থান। এমপি আর রাজস্থান এই দুটো নদীর হচ্ছে সীমানা ধরে বয়ে গেছে আমাদের দুটো জায়গা দিয়ে চম্বল রিভার হচ্ছে তাহলে দুটো রাজ্যের সীমানা নির্ধারণ করেছে। ক্লিয়ার? চম্বলের কিছু উপনদী রয়েছে খুব ইম্পর্টেন্ট, যেমন ধরো বানস, মেচ, দুটো উপনদী আমি লিখলাম, বানস, মেচ, এগুলো সবই হচ্ছে বাম তীরের উপনদী, বাম তীরের। আর ডান তীরের কি কি হতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা নদী, তার নাম হচ্ছে শিপ্রা। এছাড়া হতে পারে তোমার কালিসিন্ধ, এটা হচ্ছে ডান তীরের উপনদী। শিপ্রা আবার খুব ইম্পর্টেন্স রয়েছে, শিপ্রার তীরে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ শহর, তার নাম হচ্ছে উজ্জয়িনী। ওকে, আচ্ছা, এবার দেখো এই যে চম্বল রিভারের উপর যেমন আমরা বললাম গান্ধীসাগর ড্যাম রয়েছে, এরকম আরও কয়েকটা ড্যাম কিন্তু চম্বল রিভারের উপর রয়েছে। কি কি রয়েছে? একটা হচ্ছে রানা প্রতাপ সাগর, আর কি আছে? আর আছে জহর সাগর, আর কি আছে? কোটা ব্যারেজ। ওকে, বেশ, নেক্সট, ড্যাশ ইজ দ্য লার্জেস্ট বক্সাইট প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সব থেকে বেশি বক্সাইট প্রডিউসিং স্টেট কোনটা? সেটা হচ্ছে উড়িষ্যা যেমন প্রডিউসিংয়ে বেশি দেখা যায়, ঠিক একই রকমভাবে উড়িষ্যাতে আমরা হচ্ছে বেশি পরিমাণে সঞ্চয় দেখতে পাই। ঠিক আছে, রিজার্ভারও উড়িষ্যায় বেশি, প্রোডাকশানও উড়িষ্যায় বেশি। ওকে, বক্সাইটের সঙ্গে আর কার নাম জড়িয়ে রয়েছে? অ্যালুমিনিয়ামের একটা আকরিক হচ্ছে বক্সাইটের সঙ্গে অ্যালুমিনিয়ামের একটা সম্পর্ক রয়েছে। কার সম্পর্ক রয়েছে? অ্যালুমিনিয়ামের। ওকে, বেশ, এবার দেখো এই যে বক্সাইট উড়িষ্যা বললাম, উড়িষ্যার কোথায় কোথায় আমরা এই বক্সাইটটা বেশি দেখতে পাই? সেটা হচ্ছে কালাহান্ডি, আর হচ্ছে কোরাপুট। এই দুটো রাজ্যে, দুটো জেলাতে সবথেকে বেশি বক্সাইটের খনি দেখতে পাই। কোরাপুট যে জেলাটা রয়েছে, এই কোরাপুটের একটা বিশেষ জায়গা রয়েছে যার নাম হচ্ছে পঞ্চপতমালি। এখানে হচ্ছে সব থেকে বড় বক্সাইটের খনি রয়েছে। কি নাম? পঞ্চপতমালি।
এটা কি লার্জেস্ট বক্সাইট মাইন। ক্লিয়ার? নেক্সট, ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া ফার্স্ট পার্টিসিপেট দ্য অলিম্পিক গেমস? ভারত কবে অলিম্পিক গেমসে প্রথম পার্টিসিপেট করে? উত্তরটা হচ্ছে 1900 সালে। 1900 সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে পার্টিসিপেশন দিয়েছিল। ঠিক আছে, প্রথম অলিম্পিক্স গেমসে পার্টিসিপেশন যিনি দিয়েছিলেন তার নাম আছে, তিনি কলকাতার সঙ্গে কিন্তু জড়িত। তার নাম কি? তার নাম হচ্ছে নরম্যান প্রিটচার্ড। ইনি হচ্ছেন ভারতের প্রথম অ্যাথলেটিক্স, এবং এই বছরে ইনি 200 মিটার রানে সেকেন্ড স্থান অধিকার করেন। সেকেন্ড হয়ে সিলভার মেডেল জিতেছিলেন, সেকেন্ড হয়েছিলেন। ঠিক আছে, তিনি কলকাতার বাসিন্দা ছিলেন। এরপর আরও অনেক ক্ষেত্রে ভারত মেডেল জিতেছে। এখন দেখে এই যে অলিম্পিকের সঙ্গে আমাদের একটা সংস্থা জড়িত, তার নাম হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যারা ইন্ডিয়ার অলিম্পিককে নির্ধারিত করেন। এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কবে তৈরি হচ্ছে? 1927 সালে। ওকে, এবার দেখো এই যে অলিম্পিক হয়, এই অলিম্পিকের প্রথম কবে সূচনা হয়েছিল জানো সবাই? 776 খ্রিস্টপূর্বাব্দে, 776 BC ফার্স্ট অলিম্পিক। (776 BC বিফোর খ্রিস্ট। ওকে, ফার্স্ট মডার্ন অলিম্পিক কবে হচ্ছে? 1896। কোথায় হচ্ছে? এথেন্স শহরে, গ্রিসের এথেন্স শহরে। ওকে, এই 776 BC-তে যে অলিম্পিক হয়েছিল প্রথম, সেটাও ছিল হচ্ছে গ্রিসে। ওকে, লাস্ট যে অলিম্পিকটা হয়ে গেল 2024 সালে, 2024-এ কোথায় হলো? প্যারিস। ওকে, 2028 কোথায় হবে জানো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। 2028 হবে লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলস। 2032, তারপরে 4 বছর পর কোথায় অনুষ্ঠিত হবে? ব্রিসবন। এটা অস্ট্রেলিয়া। এটা ইউএসএ। ওকে, নেক্সট প্রশ্ন, রাজা রবি ভার্মা ওয়াজ ফেমাস ফর। রাজা রবি ভার্মা কে ছিলেন? তিনি ছিলেন একজন ফেমাস পেন্টার, ছবি আঁকতেন। ওকে, রাজা রবি ভার্মা একজন পেন্টার। তাকে লর্ড কার্জন একটা উপাধি দিয়েছিলেন, কাইজার-ই-হিন্দ। কে উপাধি দিয়েছিলেন? লর্ড কার্জন দিয়েছিলেন। এই যে রবি ভার্মার যে উপাধি, একটা রাজা, এই রাজা কথাটাও কে দিয়েছিলেন, যোগ করেছিলেন? রাজা কথাটাও বলেছিলেন বা উপাধিটা দিয়েছিলেন, সেটাও হচ্ছে লর্ড কার্জন। ঠিক আছে, নেক্সট, হোয়েন ওয়াজ ইনস্যাট 1B বা IB কমিশনড? কবে ইনস্যাট IB স্যাটেলাইটটা উত্থাপন করা হয়েছিল? সেটা হচ্ছে 1983,
1983 সালে প্রথম আমাদের ইনস্যাট আইবি করা হয়। এটা হচ্ছে সেকেন্ড ইনস্যাট ক্যাটাগরির সেকেন্ড স্যাটেলাইট। ওকে, কেন সেকেন্ড স্যাটেলাইট? কারণ হচ্ছে এটি হচ্ছে প্রথম ছিল তোমার ইনস্যাট 1A ছিল, ইনস্যাট 1A ছিল, সেটা পরে ইনস্যাট 1A ক্যান্সেল হয় বা IA ক্যান্সেল হয়, তারপর আইবি আবার নতুন করে রিইনস্টিট করা হয় এবং সেটা চালু হয়, সেটা কার্যকর হয়, বাস্তবে আমরা সাকসেসফুল হই। তো এই যে কন্টিনিউকেশন বা কমিউনিকেশন স্যাটেলাইট, এই স্যাটেলাইটে হচ্ছে আমরা প্রথমবার যখন করেছিল সেটা কারা করেছিল, সেটা হচ্ছে ফোর্ট এরোস্পেস। এই ইনস্যাট 1B স্যাটেলাইটটা কারা করেছিল? ফোর্ট এরোস্পেস এই সংস্থা হচ্ছে তৈরি করে দিয়েছিল প্রথমবারের জন্য। এবার আমাদের এই যে স্যাটেলাইট প্রোগ্রাম, এটা কারা অর্গানাইজড করে? না, ইসরো, তাই তো? তাহলে ইসরো থেকে ইম্পর্টেন্ট কি আসতে পারে? ইসরো কবে ফরমেশন হয়, ফাউন্ডেড হচ্ছে কবে? 1969। আর আমরা ফার্স্ট স্যাটেলাইট পাঠাচ্ছি কবে? আর্যভট্ট, কবে? 1975, তাই তো? আচ্ছা, ইসরোর এই মুহূর্তে চেয়ারম্যান কে রয়েছেন? ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণম, ভি নারায়ণম। ভি নারায়ণম। ওকে, এই যে ইসরো যখন তৈরি হয়, ইসরো ফরমেশনের ক্ষেত্রে যার ভূমিকা সবথেকে বেশি, যিনি ছাড়া ইসরো তৈরি করা সম্ভব ছিল না, তার নাম হচ্ছে বিক্রম সারাভাই। আর ইসরোর হেডকোয়ার্টার্স কোথা? বেঙ্গালুরু। ওকে, নেক্সট প্রশ্ন। ইন হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য রিভার গোদাবরী অর্গানাইজড? গোদাবরী নদী কোথা থেকে তৈরি হয়েছে? গোদাবরী নদী তৈরি হয়েছে ব্রহ্মগিরি হিলস থেকে। ওকে, ব্রহ্মগিরি হিলস থেকে। দেখো, গোদাবরী নদীর বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এখান থেকে আমরা প্রচুর প্রশ্ন পাবো গোদাবরী রিভার থেকে। প্রথম হচ্ছে, এটা উৎপত্তি কোথায়? ব্রহ্মগিরি হিলস তো অবস্থিত, সেটা কোথায়? না, এটা হচ্ছে নাসিকে। ওকে, নাসিকে। এই গোদাবরীর আরেকটা নাম আছে, কি নাম আছে? বৃদ্ধ গঙ্গা। বৃদ্ধ গঙ্গা। আরেকটা নাম আছে দক্ষিণ গঙ্গা। ওকে, বেশ, এটা 4টে থেকে 5টা, মোট 5টা রাজ্যের মধ্য দিয়ে প্রভাব বিস্তার করেছে। কি কি রাজ্য? না, প্রথম হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র। এছাড়া কি আছে? এছাড়া তেলেঙ্গানা, এছাড়া অন্ধ্রপ্রদেশ, এছাড়া ছত্তিশগড়, আর ওড়িশা। এই 5টা রাজ্যের মধ্য দিয়ে কিন্তু এর প্রভাব রয়েছে। এর কয়েকটা উপনদী জানতে হবে আমাদের, যেমন ধরো পূর্ণা, পূর্ণা, ইন্দ্রাবতী, এগুলো হচ্ছে বাম তীরের উপনদী, লেফট সাইডের। আর ডান তীরের উপনদী কি? মঞ্জিরা। এটা হচ্ছে রাইট ব্যাংক, রাইট সাইড, রাইট ব্যাংকের উপনদী। ওকে, নেক্সট। হুইচ ইন্ডাস্ট্রি ইউজড লাইমস্টোন অ্যাজ র ম্যাটেরিয়ালস? র ম্যাটেরিয়ালস হিসাবে কারা লাইমস্টোনকে ব্যবহার করে? না, এটা আমরা জানি লাইমস্টোনকে ব্যবহার করে, সেটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরিতে, সিমেন্ট তৈরি করতে। সিমেন্ট তৈরি করতে আমার লাইমস্টোন কাজে লাগে। ওকে,
এখন এই সিমেন্ট তৈরি করতে আর কি কি উপাদান কাজে লাগে? সেটা হচ্ছে ক্যালসিয়াম লাগে, আর কি লাগে? আর লাগে সিলিকন লাগে, আর কি লাগে? অ্যালুমিনিয়াম লাগে, আর কি লাগে? আর লাগে আয়রন লাগে। তাহলে সিমেন্ট তৈরি করতে মূলত এই 4টে উপাদান আমার কাজে লাগে। নেক্সট প্রশ্ন, হাউ মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হ্যাভ বিন প্রোটেক্টেড বাই ইউনেস্কো অ্যাজ অফ জুন 2020? 2020-তে প্রোটেক্টেড এরিয়া এর পরিমাণ ছিল 1121টি, যদিও বর্তমানে এটা চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে এর সংখ্যা হচ্ছে 1223। অ্যাট প্রেজেন্ট কতগুলো আছে? অ্যাট প্রেজেন্ট আছে 1223 অ্যাজ অন 2025। ওকে, 1223টা কিন্তু এখন প্রোটেক্টেড সাইটের পরিমাণ। এখন এই যে প্রোটেক্টেড সাইট বলছি, ইউনেস্কো বলছি, ইউনেস্কো কি বা কারা এরা? ইউনেস্কো কে? খুব ইম্পর্টেন্ট, ইউনেস্কো থেকে প্রশ্ন আসবে কিন্তু। ইউনাইটেড নেশনস, তাই তো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তাই তো। এই ইউনেস্কো কবে তৈরি হচ্ছে জানো? ফরমেশন কবে হচ্ছে? 1945। ওকে, হেডকোয়ার্টার্স কোথায়? প্যারিস, হেডকোয়ার্টার্স প্যারিস। ক্লিয়ার? এর মেম্বার কত? 194। ওকে, আচ্ছা, ভারতবর্ষে, ইন্ডিয়াতে বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কত? ইন্ডিয়াতে হেরিটেজ সাইটের সংখ্যা 43, 43টা। এর মধ্যে 35টা হচ্ছে কালচারাল সাইট, 7টা হচ্ছে ন্যাচারাল, আর একটা হচ্ছে মিক্সড। ওকে, নেক্সট প্রশ্ন, হু বিল্ড সাঁচি স্তূপ? সাঁচি স্তূপ কে তৈরি করেছিলেন? অশোক, সম্রাট অশোক, তাই তো। সম্রাট অশোক সম্পর্কে যখনই পড়তে হবে আমাদের জানতে হবে কিছু জিনিস, যেমন তিনি কি ছিলেন? মৌর্য বংশের রাজা ছিলেন, তাই তো, মৌর্য বংশ, এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাই তিনি ছিলেন। অশোকের রাজত্বকাল কবে থেকে ছিল? 273 বিসি, খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 বিসি। ওকে, যদিও 267 বিসি থেকে উনি সিংহাসনে বসেন, পুরোপুরি সিংহাসন লাভ করতে সক্ষম হন। ধর্মীয়ভাবে কি ছিলেন তিনি? ধর্মীয়ভাবে তিনি ছিলেন বৌদ্ধিস্ট, যদিও তিনি তার প্রাথমিক জীবনে শিবের ভক্ত ছিলেন, ছোটবেলায় শিবের ভক্ত ছিলেন। ওকে, তিনি একটা উপাধি নিয়েছিলেন, বা খুব ফেমাস একটা উপাধি, তার নাম হচ্ছে দেবনম প্রিয়। দেবনম প্রিয়। তার আমলে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। তিনি অনেক রক এডিক্ট তৈরি করেছিলেন। এই কলিঙ্গ যুদ্ধের কথা লেখা আছে 13th রক এডিক্টে। ক্লিয়ার? জুনাগড় শিলালিপি, এই জুনাগড় শিলালিপি থেকে অশোকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। জুনাগড় শিলালিপি, এটা কার? এটা হচ্ছে শক রাজার, শক
একটা রাজবংশ, শক রাজা রুদ্রদমন। এই শক রাজা রুদ্রদমনের শিলালিপি থেকে আমরা অশোকের সম্পর্কে জানতে পারি। ওকে, নেক্সট, with which state is the নবকলেবরা ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েটেড? নবকলেবরা ফেস্টিভ্যাল হয় উড়িষ্যাতে। আচ্ছা, কোথায় হয়? উড়িষ্যাতে। কেন নবকলেবরা বিখ্যাত? এটা হচ্ছে প্রথম হয়েছিল, শুরু হয়েছিল কবে জানো? বহু বছর আগে। কবে সেটা? 1575 প্রথম শুরু হয়। প্রথম শুরু 1575। এটা কিন্তু প্রতি বছর হয় এরকমটা কোনো ব্যাপার নয়। প্রথম শুরু হয়েছিল এবং শেষবার হয়েছে কবে জানো? শেষবার হয়েছে 2015 সালে। ঠিক আছে, কেন হয় বা কখন হয়? এটা সাধারণত দেখা গেছে যে বছর আষাঢ় মাসে দুটো পূর্ণিমা হয়, দুটো পূর্ণিমা, সেই বছরেই নবকলেবরা উৎসব অনুষ্ঠিত হবে। কি হবে তাতে? না, সেই বছর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে প্রতিকৃতি রয়েছে সেইগুলো নতুন করে নির্মাণ করা হবে এবং এটা একটা স্পেশাল নিম কাঠের উপর বেস করে তৈরি করা হবে। তো সেই জিনিসটা কিন্তু সবসময় হয় না এবং সেই গাছটাও সব জায়গায় পাওয়া যায় না। ভীষণ রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেই গাছটা পেতে হয়। সেই গাছটা পাওয়া গেলেই তখনই একমাত্র এই জিনিসটা হবে এবং ওই গাছটা নিম গাছই, স্পেশাল নিম গাছ, যার নাম হচ্ছে দারু ব্রহ্মা নিম গাছ। ঠিক আছে, এই বিশেষ নিম কাঠ সবসময় কিন্তু পাওয়া যায় না। ওড়িশা যখন আমরা পড়ছি তাহলে ওড়িশা সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে। কি জানতে হবে? যেমন ওড়িশার রাজধানী কি? ক্যাপিটাল ভুবনেশ্বর, তাই তো? আচ্ছা, এই মুহূর্তে ওড়িশার সিএম কে জানো? মোহন চরণ মাঝি। ওকে, আচ্ছা, উড়িষ্যার একটা খুব বিখ্যাত নদী আছে, তার নাম হচ্ছে বৈতরণী। মহানদীও যেমন গুরুত্বপূর্ণ নদী উড়িষ্যার, তেমন বৈতরণী নদী রয়েছে। বৈতরণী নদী কেন গুরুত্বপূর্ণ? না, বৈতরণী নদীকে বলা হয় গঙ্গা অফ উড়িষ্যা। এর নাম হচ্ছে গঙ্গা অফ ওড়িশা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, অন হুইচ রিভার ইজ দ্য সর্দার সরোবর ড্যাম? সর্দার সরোবর ড্যাম কোথায় অবস্থিত বা কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত সর্দার সরোবর ড্যাম। বেশ কয়েক বছর আগে এর উদ্বোধন হয়েছে, আমরা সবাই জানি। সর্দার সরোবর ড্যাম হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ড্যাম, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ক্লিয়ার? আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত সর্দার সরোবর ড্যাম, এটা অবস্থিত হচ্ছে গুজরাটে। ওকে, গুজরাটে অবস্থিত, নর্মদা নদীর উপর, তাই তো? নর্মদা নদী। এখন এই নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে জানো? উৎপত্তি সেটা হচ্ছে অমরকণ্টক। ক্লিয়ার? আচ্ছা, এই নর্মদা নদী পশ্চিম বাহিনী নদী। বেশিরভাগ নদী আমাদের দেশে পূর্ব বাহিনী, কিন্তু এটা হচ্ছে পশ্চিম বাহিনী, পশ্চিম দিকে বয়ে গেছে, পশ্চিম বাহিনী। ক্লিয়ার? আচ্ছা, এই নর্মদা নদীর ওপর একটা জলপ্রপাত রয়েছে যার নাম হচ্ছে ধোঁয়াধর জলপ্রপাত।
ওকে, ধোঁয়াধর জলপ্রপাত। নর্মদা নদীর উপরে আরও দুটো ড্যাম রয়েছে। এটা যেমন সর্দার সরোবর ড্যাম, ঠিক এরকমই একটা ড্যাম রয়েছে যার নাম হচ্ছে ইন্দিরা সাগর ড্যাম। ইন্দিরা সাগর ড্যাম। আর এটা হচ্ছে ওমকারেশ্বর ড্যাম। ওকে, who wrote the famous Hindi novel তামাস? ফেমাস হিন্দি নোবেল তামাস কে রচনা করেছেন? তার নাম হচ্ছে ভীষম সাহানি। অপশান বি বা অপশান 2। ওকে, তিনি কখন এটা তৈরি করেছিলেন? না, তিনি এটা তৈরি করেছিলেন 1947 সালের রায়টকে কেন্দ্র করে। 1947-এ যখন পার্টিশান হচ্ছে, সেই সময়ে বিভিন্ন দাঙ্গা, তার উপর বেস করে তিনি কিন্তু এই নোবেলটা রচনা করেছিলেন। ওকে, এবং তার জন্য তিনি 1975 সালে সাহিত্য একাডেমি উপাধি পান। 1975 সালে সাহিত্য একাডেমি উপাধি। ক্লিয়ার? নেক্সট, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ মেড। 1951 সালে আমাদের দেশের প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 51 সালে কেন হয়েছিল? না, জমিদারি প্রথা বিলোপের জন্য। জমিদারি প্রথা বিলোপের জন্য। ক্লিয়ার? এখনো পর্যন্ত আমাদের দেশে 106টা বার, মানে 106 বার সংবিধান সংশোধন হয়েছে। কতবার? 106 বার সংবিধান সংশোধন হয়েছে। ক্লিয়ার? 106 বার সংবিধান সংশোধন হয়েছে। লাস্ট যেটা হয়েছে সেটা কিসের জন্য? খুব ইম্পর্টেন্ট, মহিলাদের জন্য 3% সংরক্ষণ যে কোনো ক্ষেত্রে। মানে আমাদের পলিটিক্যালি ক্ষেত্রে বিভিন্ন, ধরো এমপির পদে নির্বাচন হচ্ছে, মানে লোকসভা ভোট, বিধানসভা ভোট, রাজ্যসভা ভোট, যে কোনো ভোটাতেই মহিলাদের জন্য 3% সংরক্ষণ রাখতে হবে, মানে 33% সংরক্ষণ রাখতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কোড নেম অফ পোখরান নিউক্লিয়ার টেস্ট 2? পোখরান নিউক্লিয়ার টেস্ট 2 এর নাম কি ছিল? যে পোখরান নিউক্লিয়ারে যে একটা টেস্ট হয়েছিল, সেই টেস্টের দ্বিতীয় যে টেস্টটা হয়েছিল তার নাম হচ্ছে অপারেশন শক্তি। এটা ভুল করো না, অনেকে আমরা স্মাইল বুদ্ধ মারতে পারি, কিন্তু উত্তর হবে অপারেশন শক্তি। কেন হবে সেটা এখনই বলছি। দেখো, আমাদের দেশে প্রথম নিউক্লিয়ার টেস্ট হয়েছিল কবে জানো? 1974। ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট, ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট। ঠিক আছে, এর নাম কি ছিল? স্মাইল বুদ্ধ। আমরা অনেকেই জানি স্মাইলিং বুদ্ধ। কিন্তু সেকেন্ডটার নাম আমরা অনেকেই জানি না। সেকেন্ড নিউক্লিয়ার টেস্ট উল্লেখ করা আছে। সেকেন্ড কবে হয়েছিল? 1998। ওকে, এবং এর নাম হচ্ছে অপারেশন শক্তি। ক্লিয়ার? প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার। এটা হচ্ছে 2003 সালে এই যোজনাটা চালু করেছিলেন। তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী মহাশয়। তিনি হচ্ছেন এই পরিকল্পনাটা বা এটা চালু করেন। এর কি উদ্দেশ্য ছিল? না, সেই সময় গ্রামীণ থেকে শহর কোথাও চিকিৎসা ব্যবস্থা সেইভাবে ডেভেলপ করেনি, তাই সেই জন্য এইখানে বলা হয় যে গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় 22টা এইমস তৈরি করা হবে। 22টা এইমস হসপিটাল তৈরি করা হবে এবং প্রাথমিক স্টেজে 6টা
প্রাথমিক স্টেজে 6টা এইমস তৈরি করার কাজ শুরু হয়। এবং এর সঙ্গে আর কি বলা হয়, এর সঙ্গে বলা হয় হসপিটালে বেড বাড়ানো হবে, সেটাও কিন্তু এই যোজনার মধ্যে যুক্ত করা দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, কান্ট্রিজ হ্যাভিং পার ক্যাপিটাল ইনকাম অফ মোর দ্যান ইউএস, এটা 12,000 হবে, $12,000 পার অ্যানুয়াম অ্যাজ অন 2016 আর কল্ড, এটাকে এদেরকে বলবো রিচ কান্ট্রিজ। যাদের ইনকাম $12,000 বেশি সেই সমস্ত দেশের নাগরিকদের বলবো হচ্ছে রিচ কান্ট্রিজ। ক্লিয়ার? রিচ কান্ট্রিজ। 12,000 $12,000 পার অ্যানিউম, বছরে $12,000 বেশি যারা ইনকাম করে তাদেরকে আমরা বলবো, মানে সেই সমস্ত দেশকে বলবো রিচ কান্ট্রিজ। নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ইয়ংগেস্ট নোবেল লরিয়েট? সব থেকে ইয়ংগেস্ট নোবেল লরিয়েট কে আছেন? তিনি আছেন মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই। তিনি কোথাকার নাগরিক? আমরা সবাই জানি তিনি আছেন পাকিস্তানি নাগরিক, পাক নাগরিক, যদিও পাকিস্তান ছেড়ে এখন তিনি ইংল্যান্ডে থাকেন। ওকে, এছাড়া দেখো এখান থেকে আর কয়েকটা জিনিস জানতে পারি আমরা, যে তিনি এই উপাধিটা কবে পান, নোবেল পুরস্কারটা তিনি কবে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 2014 সালে। 2014 সালে, তখন তার বয়স ছিল কত? 17 বছর। 17 বছর বয়স ছিল। ওকে, নোবেল পুরস্কার খুব ইম্পর্টেন্ট একটা টপিক। নোবেল কেন না, এইটা প্রথম চালু হচ্ছে কবে জানো? 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। কটা সেক্টরে দেওয়া হয়? 6টা সেক্টরে দেওয়া হয়। কি কি 6টা সেক্টর? পদার্থবিদ্যা, পদার্থ, রসায়ন, মেডিসিন, সাহিত্য, অর্থনীতি আর হচ্ছে শান্তি। এই 6টা বিষয়ের ওপর নোবেল দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে 5টা বিষয় দেওয়া হতো। 1968 সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়াও শুরু হয়। ওকে, এই যে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে, এই নোবেল প্রাইজ দেওয়ার যে জায়গা সেটা মূলত সুইডেন থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? সুইডেন থেকে। সুইডেন থেকে সমস্ত পুরস্কার ঘোষণা করা হয়। তবে শান্তির ক্ষেত্রে যে পুরস্কারটা, সেই শান্তির পুরস্কারটা দেওয়া হয় নরওয়ে থেকে। ঠিক আছে, শুধুমাত্র শান্তির ক্ষেত্রে পুরস্কারটা দেওয়া হয় নরওয়ে থেকে। ওকে, আজ তাহলে এই পর্যন্ত রইল। নেক্সট ক্লাসে আমরা কিন্তু আবার বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে।